আজকে আপনাদের যে গল্পটা শোনাবো সে গল্পটা আমার নিজের একটা গল্প। আমার বাসায় ঘটে যাওয়া একটা ঘটনা, যদিও আমার সাথে হয়নি, বাট আমার বাসায় কোনো একটা ঘটনা ঘটেছে, সেটাই শোনাবো। ঘটনাটা আজ থেকে প্রায় 17 বছর আগের ঘটনা। আমি তখন ইউকেতে থাকি, নিউ ক্যাসেল আপন টাইন নামক একটা শহরে। শহরটা নর্থ ইস্ট অফ ইংল্যান্ডে, স্কটল্যান্ডের কাছাকাছি। নিউ ক্যাসেল পার হয়ে আর একটু গেলেই স্কটল্যান্ড শুরু হয়। সো খুব সুন্দর ছিমছাম একটা শহর, মানুষজন খুব কম। আর যেহেতু আমি তখন স্টুডেন্ট হিসেবে সবসময় আমরা একটু সস্তা এলাকা, যেখানে একটু কম ভাড়ায় বাসা পাওয়া যায়, সেখানেই আমরা থাকতে পছন্দ করতাম। তো প্রথমে আমি একটা এলাকায়, ওই দেশে যখন যাই, প্রথম যে এলাকাটায় থাকতাম, হাই হিটন নামক একটা এরিয়া, খুব ভালো পশ একটা এরিয়া। কিন্তু কলেজের কাজের, পড়াশোনার চাপ এবং কাজের শিডিউলের কারণে ওই বাসাটা আমার জন্য একটু দূর হয়ে যাচ্ছিল। তো বাসা চেঞ্জ করে আমার ইউনিভার্সিটির কাছাকাছি একটা বাসা নিলাম। সস্তা বাসা খুঁজতে গিয়ে যা হয় আর কি, এমন একটা এলাকায় বাসা নিলাম যেখানে খুব একটা মানুষজন থাকতে পছন্দ করে না। আমি যে এলাকায় থাকতাম সে এলাকাটার নাম এলজিক রোড। এলজিক রোডে ডিপটাউন অ্যাভিনিউ। সে ডিপটাউন অ্যাভিনিউটা ছিল নিউক্যাসলের পাশ দিয়ে চলে গেছে দ্য টাইন রিভার। তো টাইন রিভারের থেকে জাস্ট নদীর কাছাকাছি, পাহাড়ের মতো শহর তো, আমাদের বাসা থেকে নদী দেখা যেত। তো পাহাড়ের উপরে আমাদের বাসাগুলো, এবং পাহাড়ের ঢাল বেয়ে চলে গেছে উপত্যকা। তো সেই উপত্যকায় আমার বাসার রাস্তার ঠিক উল্টো পাশে ছিল হচ্ছে সেন্ট জন সিমেট্রি। বিশাল বড় একটা কবরস্থান, বিশাল বড় খ্রিস্টান কবরস্থান, বিশাল বড়, মানে এই পাশ থেকে তাকালে আরেকটা সাইড দেখা যেত না, এত বড়। এবং ওই কবরস্থানটায় আমরা যা দেখেছি যে অর্ধেকের বেশি অংশ, মানে কয়েকশো বছর আগেই, প্রায় 200 বছর আগে অর্ধেকের বেশি অংশকে তারা পরিত্যক্ত ঘোষণা করছে। ওই অংশ আর ব্যবহার করা হবে না, এত পুরানো একটা কবরস্থান। এবং সেখানে সেটার পাশেই চাইনিজদের কবরস্থান, তারপর আরও অন্যান্য বিভিন্ন রকম কবরস্থান ওখানে। তো বিশাল কবরস্থান, এবং ওই কবরস্থান হওয়ার কারণে ওই এলাকায় মানুষজন একটু কম থাকতে পছন্দ করে, ব্রিটিশরা, বাঙালি পাকিস্তানিরাও। তো ওইখানে খুব সস্তা একটা বাসা পেলাম, দোতলা বাসা। নিচতলায় 3 রুমের একটা ফ্ল্যাটে আমি থাকি, দোতলায় একটা কাপল থাকে, কিন্তু তারা বেশিরভাগ সময় বাইরেই থাকে। তাদের সাথে আমার খুব কদাচিৎ 2-1বার দেখা হয়েছে বলে আমার মনে হয় না। প্রায় 3 বছর ছিলাম সেই বাসাটায়, 2-1বার তাদের সাথে দেখা হয়েছে। তো যাই হোক, ঘটনাটা এরকম যে ওই বাসাটায় ওঠার পরে প্রায় 6-7 মাস আমি নিজেই একাই থাকতাম। তো একা থাকার ফলে যেটা হয় যে বাসায় তো খুব একটা থাকা হয় না, ক্লাস করা হয় দিনের বেলা, রাতে কাজ থাকে। তো মনে হতে থাকলো যে যদি বাসায়, যেহেতু আমার আরও 2টা রুম খালি পড়ে আছে, যদি কারোর সাথে বাসাটা শেয়ার করা যায়, তাহলে বাসার খরচটা একটু আমার কমে যাবে, রেন্টটা আমার অর্ধেক হয়ে যাবে, কিছু টাকা বাঁচবে। স্টুডেন্ট অবস্থায় তো আমাদের টাকা বাঁচায় চলতে হতো। তো আমি বিজ্ঞাপন দিলাম যে বাসাটা ভাড়া দিব, 2টা রুম আছে। তো এক ভদ্রলোক ফোন দিল লন্ডন থেকে। উনি নিউক্যাসল ইউনিভার্সিটিতে পিএইচডি করতে আসবেন, তার ফ্যামিলিও আসবে। আপাতত আমার সাথে শিফট করতে চায়, তারপর 6 মাস পরে তার ফ্যামিলি আসলে সে শিফট করবে অন্য কোথাও। তাই আমিও কথাবার্তা হলো, ভাড়া টাড়া সব কিছু তার পছন্দ হলো। সে বলল যে একটা দিন ঠিক করে যে আমি অমুক দিন আসবো। তা আমি ঠিকানা দিয়ে দিলাম। উনিও সেদিন অ্যাজ ইউজুয়াল চলে আসলেন। সম্ভবত দিনটা ছিল শনিবার। তো শনিবার আবার আমার কাজের প্রেশার থাকে খুব। তো উনি সকালের দিকে 10টা-11টার দিকে চলে এসেছেন। ওনার সাথে গল্পগুজব করলাম, দুপুরে একসাথে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে বললাম যে ভাই, আপনি কমফোর্টেবল হন, গুছান, আমি কাজে যাই, রাতে এসে কথা হবে। তো উনি থাকলেন বাসায়, আমি চলে আসলাম কাজে। উনি যখন এসেছে সকালে, তখন এসে আমাদের ড্রয়িং রুম যেটা ছিল সেখানে তার লাগেজ টাগেজ নিয়ে রেখেছে। আমি বলে গেলাম যে আপনার রুমে আপনি আস্তে আস্তে গুছিয়ে ঢুকেন। তা আমি কাজে চলে গেলাম 2:30টার দিকে। শনিবার কাজের চাপ বেশি, ছুটির দিন। হঠাৎ 5টার সময় উনি আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে উনি বলতেছেন যে ভাইয়া, তুমি কি আসতে পারবা একটু বাসায়? বললাম না ভাইয়া, আমার তো এখন আসা সম্ভব না, আর আমার কাজের জায়গাটাও প্রায় 4-4.5 কিলোমিটার দূরে, সময় লাগবে, এই সময় বের হওয়া সম্ভব না।
তো উনি বললেন আচ্ছা ঠিক আছে রাখো। ফোন রেখে দিলাম। তারও ঘন্টাখানেক পর আবার ফোনটা নিলাম দেখতে, নিয়ে দেখি উনি প্রায় অনেকবার আমাকে কল দিয়েছেন, 7-8 বারের মতো কল দিয়ে ফেলেছেন। তো আমি কল ব্যাক করলাম যে ভাই কোনো সমস্যা? উনি বললেন ভাই তোমাকে একটু আসতেই হবে, একটু পারলে বাসায় আসো, অথবা আমার একটু সমস্যা হচ্ছে। বললাম ভাই কী সমস্যা? ভাই পরে বলবো, তুমি পারলে আসো। ভাই সম্ভবই না আমার পক্ষে আসা, এবং এই মুহূর্তে ট্রান্সপোর্টের সাথে নাই, গাড়ি নিয়ে আসি নাই, শনিবার দিন গাড়ি আনি না আমরা। তো উনি বললেন যে ভাই তোমার কি পরিচিত অন্য কেউ আছে যেখানে যে আমি একটু থাকতে পারি? বললাম যে ঠিক আছে, যদি আপনার কোনো সমস্যা হয় আমি এসে শুনবো। আপাতত আরেক বড় ভাইয়ের নাম্বার দিলাম যে ওনার বাসায় যে আপনি আপাতত একটু ওঠেন। তো উনি ওই বাসায় চলে গেল। এরপর আমিও কাজে ব্যস্ত হয়ে গেলাম, আর যোগাযোগ করতে পারি নাই। রাতে আমার বাসায় কাজ থেকে ফেরার পরে 11টার সময় যখন আসলাম, এসে বাসায় এসে দেখি ওনার কাপড় চোপড় ব্যাগটা কোনো কিছুই নেই। ওনাকে ফোন দিলাম, উনি বললো যে উনি যার ঠিকানা আমি দিয়েছি তার বাসায় তাকে ফোন করে সে পাইনি, পরে সে একটা ব্রেড অ্যান্ড ব্রেকফাস্টে শিফট করেছে। তা আমার কাছে খুব কনফিউজিং লাগলো যে কী ব্যাপার, ঘটনা কী। আমি বললাম ভাই আপনার ব্রেড অ্যান্ড ব্রেকফাস্টের ঠিকানা দেন, আমি আসছি। দিলেন উনি ঠিকানা, আমিও গেলাম, যে কথা বললাম। তো উনি আমাকে যা বললেন শুনে তো আমি আসলে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। উনি আমাকে বলতেছেন যে আমি যখন কাজে চলে গেলাম, তো উনি শাওয়ার নেবেন, শাওয়ার নেওয়ার জন্য ওনার ব্যাগ ট্যাগ সব কিছু তার রুমে শিফট করে লাগেজ থেকে টাওয়াল বের করে ওয়াশরুমে গেছেন। যে লাইট অন করে, আমাদের লাইটের সুইচটা বাইরে ছিল ওয়াশরুমে, লাইট অন করে ওয়াশরুমে গেছেন, যে দরজা বন্ধ করে যেই না কল টল ছাড়ছেন সাথে সাথে লাইট অফ হয়ে গেছে। তো উনি ভাবছেন হয়তো ইলেকট্রিকের কোনো সমস্যা বা কোনো কিছু। উনি বের হয়ে আবার দেখেন লাইটটা অফ, উনি আবার লাইটটা অন করেছেন, করে আবার ভিতরে গিয়েছেন, কল অন করেছেন, পানি অন করেছেন হয়তো শাওয়ার নেওয়ার জন্য, আবার লাইট চলে গেছে এবং শাওয়ারও বন্ধ হয়ে গেছে, পানি আসা বন্ধ হয়ে গেছে। তো এতে করে উনি একটু মানে কনফিউজিং হয়ে গেছেন উনি, যে এমন হলো কেন। তারপর উনি নাকি সেই অবস্থাতেই বের হয়ে আসছেন। বের হয়ে আসে তার রুমে যখন উনি গেছেন, যা দেখেন ওনার লাগেজ টাগেজ যেগুলো উনি রুমে এনে খুলে তার কাপড় চোপড় বের করে উনি শাওয়ারে গেছেন, সেগুলো কোনো কিছুই রুমে নাই। সব কিছু ওই রুম থেকে ড্রয়িং রুমে চলে এসেছে এবং লাগেজ বন্ধ, যেভাবে লাগেজটা শুরুতে ছিল ওইভাবে। তো উনি এরপরে ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে যাওয়ার পর কী করবেন বুঝতে পারছিলেন না, এবং আবার উনি এই রুম থেকে সব কিছু নিয়ে ওই রুমে গেছেন, যে হয়তো আমার ভুল হয়েছে, কোনো রুমে যাই। তারপর রুমে রেখে ওনার নাকি কনফিউশন লাগছিল যে কী করা যায়, একটু ভয়ও উনি পাচ্ছিলেন। তো উনি একটু রিলিফ হওয়ার জন্য, ওনাকে তো আমি চাবি দিয়ে এসেছি বাসার, তো ওই রুমে সব কিছু রেখে কাপড় চোপড় বের করে খাটের উপর গুছায় সব কিছু ওপেন করে রেখে লাগেজ থেকে নামাইয়া উনি বাসার বাইরে বের হয়েছেন, রাস্তায় আসছেন, এসে সিগারেট খাওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়ায় ছিলেন, সামনে সিমেট্রিটা দেখতেছিলেন, সন্ধ্যা হয়ে গেছে, হয়তো 1-2টা সিগারেট খাইছেন। খাইয়া উনি আবার বাসার ভিতর ঢুকছেন, ঢুকে ওনার রুমে যাইয়া উনি আকাশ থেকে পড়ছেন। ওনার যত কাপড় চোপড় যা কিছু উনি বিছানার উপর খুলে রেখে গেছিল লাগেজ খালি করে, সব কিছু ড্রয়িং রুমে এলোমেলোভাবে ছড়ায় ছিটায় রয়েছে। মানে কেউ ওখান থেকে নিয়ে ড্রয়িং রুমে ছুঁড়া ফেলাইছে সব কিছু। তো এটা শোনার পর তো উনি বলতেছেন যে ভাইয়া আমি আসলে সরি, আমি তোমার সাথে ওই বাসাটা থাকতে পারবো না, আমার ওই বাসায় থাকার মতো আর মানে সাহস হচ্ছে না। তো আমারও মনে মনে ভয় লাগা শুরু হলো যে আমি প্রায় 7-8 মাস ধরে ওই বাসায় থাকি, এত দিন হয়ে গেছে, আমি তো কখনো কিছু দেখি নাই, আমার সাথে তো কেউ কখনো এরকম করে নাই, আমি তো
মানে দিন রাত একা এখানে থাকছি, করছি। তো যাই হোক, এরপরেও আমি সেই বাসায় আরও প্রায় মনে হয় টোটাল 3 বছরের কাছাকাছি থেকেছি। আমার রুমমেট হয়েছিলেন একজন, আরেকজন হাউসমেট ছিলেন শ্রীলঙ্কান একটা ছেলে, নর্থাম্বরিয়া ইউনিভার্সিটিতে পড়তো। তো তার সাথেও কিছু ঘটনা আছে, ওগুলাও বলবো পরে। তো আজকের গল্প এতটুকুই যে আসলে অশরীরী কিছু থাকতে পারে কিনা আমি জানি না, বাট কারো কারোর সাথে এরকম হয়ে যায়। সো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। আমার মনে হয় না উনি গল্প বলছিলেন আমাকে, আমার মনে হয় আমি সেদিন তার চেহারায় যা দেখতে পেয়েছি মনে হয়েছে যে আসলে ইট হ্যাপেন্ড উইথ হিম। সো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। টাটা।